আজকে যাচ্ছি আমরা নাথুলা পাস আর আপনাদের ছাঙ্গু লেক বাবা মন্দিরে রওনা দিচ্ছি উদ্দেশ্যে। আমার ইচ্ছা যেটা যে আমি ছাঙ্গু লেকে রোপওয়ে চড়বো চন্দ্রাইখানে, সেটা আজকে আমি করবোই। ছাঙ্গু লেকে বরফ নেই, একটা সুন্দর ওয়েদার, আমি আজকেও রোপওয়ে চড়বোই, যদি না রোপওয়ে বন্ধ থাকে। এবার বন্ধ থাকলে খুব দুঃখ লাগবে আমার এবারে। গুড মর্নিং গ্যাংটক। আজকে আমাদের থার্ড দিন, তো উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা। আমি উঠেছি 6:30টার সময়, অ্যালার্ম দেওয়া ছিল, কারণ আজকে হচ্ছে আমরা নাথুলা পাস যাব। নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির, ওই 3টে স্পট আমরা ঘুরতে যাব। তো কাকুকে আগের দিন রাতেই আমি বলে দিয়েছিলাম, তো যদিও বলতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আগে যতবার আমি ছাঙ্গু গিয়েছি বা নাথুলা গিয়েছি ততবার হয়তো এতক্ষণে বার হয়ে গেছি আমরা সবাই, কিন্তু এবার আমার একটু বলতে দেরি হয়েছে, কারণ পূজার শরীরটা ঠিকঠাক ছিল না। আপনারা দেখেছেন পূজার একটু শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো সেই জন্যে আমি পূজাকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে দেখো যেতে পারবে কি না। তাহলে একদিন, যেহেতু আমি একটা দিন গ্যাপ রেখেছিলাম, মানে এক্সট্রা হাতে রেখেছিলাম রেস্টের জন্যে, তো ওই জন্যেই জিজ্ঞেস করলাম যে সেরকম হলে কালকে 3টে গ্যাপ দিয়ে পরের দিনকে আমি বেরোবো নাথুলাতে। তো পূজা বললো যে না আমি ঠিক আছি। তখন প্রায় 9টা বাজে। তখন পূজা বললো না সৌভিদা তুমি করে দাও, না করলে আবার সমস্যা হতে পারে, নাথুলা বন্ধ হয়ে যেতে পারে, বা হয়তো যেহেতু আমাদের যাওয়ার দিনকে সাউথ সিকিম হচ্ছে রাবাংলা, তারপর ওদিকে আপনার চারধাম ঘুরে যাওয়ার কথা, তো ওখানে অনেকটা সময় যাবে। আর এখন যা দেখতে পাচ্ছি গ্যাংটকের ওয়েদার, যা মানে যা টেম্পারেচার রয়েছে রাবাংলা বা ওইদিকে, হয়তো খুব একটা বেশি ঠান্ডা থাকবে না। টিফিন শেষ, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টটা দেখাতে পারলাম না, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, কারণ গাড়ি এসে গিয়েছিলো আমাদের। কাকু বলেছিল 8টার মধ্যে গাড়ি দিয়ে দেবে, গাড়ি দিয়ে দিয়েছিলো। তো ব্রেকফাস্ট একটু দেরি হয়েছিল ওখানে, তার জন্যে তাড়াহুড়ো করছিলাম। তো গাড়ি মেলাতেই দাঁড় করিয়ে রেখেছিল। 4 জন যাচ্ছি, ইনোভা নিয়ে যাচ্ছি। পিছনে যাইলো, হ্যাঁ যাইলো নিয়ে যাচ্ছি। পিছনে শুধু আমাদের জ্যাকেট আছে, আর কিছু নেই। কিছু করার নেই, কী করবো। আসার সময় যদি কারো ঘুম পায় আমরা পিছনে চলে যাবো, যে কেউ একজন গিয়ে ঘুমাবো। আর হ্যাঁ, একটা বলে রাখি, এখানে একটা মেনটেন্স চার্জ দিতে হয় পার হেড 20 রুপিস করে। ওটা কিন্তু হোটেল দেয় না, ঠিক আছে? ওটা কোনো ট্রিপেই হোটেল দেয় না, ওকে? তো এটা নিজেদেরকে দিতে হয়। এই যে 20 রুপিসের টিকিটটা দিয়ে দেয়, এটা ড্রাইভার মানে যিনি গাড়ি চালান, সেই চালানোর তিনিই বলে দেন যে 20 রুপিস লাগবে, ঠিক আছে? তো এইটা নিয়ে যেন কেউ ঝামেলা করবেন না যে আমরা কেন দেবো, হোটেল দেওয়ার কথা, হেন তেন, এইসব কিন্তু নয়। এটা কোনোবারেই হোটেল প্রোভাইড করে না, ঠিক আছে? তো এই 20 রুপিস আপনাদেরকে দিতে হবে। এই 20 রুপিস হচ্ছে পার হেড হিসেবে। আমরা যেহেতু 4 জন ছিলাম, তো 80 টাকা নিয়ে এসে, ড্রাইভার দাদা বাদ, কারণ ড্রাইভার দাদা তো প্রায় এখানে আসা যাওয়া করে, ওদের ছাড় থাকে। কিন্তু টুরিস্টদের ক্ষেত্রে এটা মেনটেন্স চার্জ হিসেবে এই জিনিসটা নেয় এখানে। চেক পয়েন্ট পার হওয়ার পর, 2খানা চেক পয়েন্ট থাকে, চেক পয়েন্ট পার হওয়ার পরে তখন এইটা নেয়। ওকে, আপাতত টাটা। আমি এনজয় করি, আপনারা ভিডিও দেখে এনজয় করবেন, এনারা ফটো তুলে এনজয় করুন। টাটা।
নাথুলা যাওয়ার পথে প্রথমে একটা ভিউ পয়েন্ট পড়ে, যেটা হচ্ছে চেকপোস্ট পেরিয়ে এসে কিছুটা আসলেই দেখতে পাবেন। এই ভিউ পয়েন্টটাকে অনেকে আবার কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টও বলে। এখানে অনেকে দাঁড়ান, আবার অনেকে গাড়ি দাঁড়ায় না বা গাড়ির ড্রাইভাররা দাঁড়াতে চান না। তবে আমি বলবো আপনারা এখানে অবশ্যই একবার দাঁড়ান আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করুন। তবে হ্যাঁ, যদি মেঘেরা ষড়যন্ত্র করে তাহলে আপনার আর কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না। গ্যাংটক থেকে নাথুলা পাসের দূরত্ব প্রায় 52 কিলোমিটার। এই নাথুলা পাস, বাবা মন্দির ও ছাঙ্গুলে ঘুরতে গেলে আপনাদেরকে একটা পারমিট করাতে লাগবে, যেটা চেকপোস্টে চেক করে। যদিও আমি চেকপোস্টের ওইখানটা ফটো তুলিনি, কারণ অনেক সময় ওখানে ফটো তুললে ক্যামেরা নিয়ে নেয়। তাই যাই হোক, এই যে পারমিটটা যা কিনা অনলাইনে হয়, তবে হ্যাঁ, সেক্ষেত্রে এই পারমিট করাতে গেলে আপনাদেরকে কিন্তু কোনো ট্রাভেল এজেন্সি বা আপনি যে হোটেলে আছেন তাকে অবশ্যই বলতে হবে। তো এখানে বলছে যে উপরে ছাঙ্গু লেকে, ছাঙ্গু না, নাথুলাতে বরফ আছে। তো ওর জন্যে জুতো নিলাম, কারণ আমাদের জ্যাকেট আছে, জুতোটা নিতে হয়। তো এখান থেকে নিলাম। আর জুতো এখানে বলে রাখি, জুতোর একটা রেন্ট হয়। তো জুতো পার জুতো এখানে নিচ্ছে 100 টাকা করে। আর জ্যাকেটের রেন্ট হচ্ছে লং জ্যাকেট হলে 200 টাকা, আর শর্ট জ্যাকেট হলে পরে 100 টাকা। এখান থেকে আপনারা নিতে পারেন, সব জায়গায় প্রায় একই রেট থাকে। এখন আমরা পৌঁছে গেছি নাথুলা পাসে। এই নাথুলা পাসের উচ্চতা হলো 14,140 ফিট। এই উচ্চতার জন্য আপনাদের অনেকেরই শ্বাসকষ্ট হতে পারে, তাই ধীরে ধীরে হাঁটবেন আর সঙ্গে কর্পূর, অক্সিজেনের ক্যান, এই জিনিসগুলো রাখবেন। আর কোনো রকম যদি সমস্যায় পড়েন তাহলে আমাদের ইন্ডিয়ান আর্মির কাছে সাহায্য চাইবেন, ওনারা কিন্তু খুব হেল্পফুল। আর একটা বিষয়, এই জায়গাটা কিন্তু একটি রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে ফটো তোলা কিন্তু বারণ। উপরে গিয়ে আপনি যদি এই বারণ না শোনেন তাহলে আমাদের ইন্ডিয়ান আর্মি কিন্তু আপনার ক্যামেরা বা ফোন নিয়ে নেবে, আর সেক্ষেত্রে ক্যামেরা বা ফোন কখন ফেরত দেবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। 14,140 ফিট উঁচুতে ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত হিমালয়ের অন্যতম সুন্দর গিরিপথ হলো এই নাথুলা পাস। এইখানে নাথু কথার অর্থ হলো কান, আর লা কথার অর্থ হলো পাস। ভারত ও চীন সীমান্তে 3টি উন্মুক্ত বাণিজ্য পথের মধ্যে একটি হলো এই নাথুলা পাস। এই নাথুলা পাস কৈলাস মানসরোবরের দ্বিতীয় যাত্রাপথ ও নর্থ সিকিমের একটা খুব আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। তবে এই নাথুলা শুধুমাত্র এই কারণের জন্যই বিখ্যাত নয়, আরও একটি কারণ আছে। তাহলে চলুন সেই কারণটা একটু ছোট্ট করে জেনে নিই। এই নাথুলা পাশেও আছে আমাদের ভারতীয় সেনাদের এক বীরত্বের কাহিনী। এই কাহিনী শুনতে গেলে আমাদের বেশ কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। সালটা তখন 1967। তখন ভারতীয় সেনা এবং চীনা সেনা প্রায় মুখোমুখি এই সীমানা পাহারা দিত, যার ফলে তাদের পেট্রোলিং পার্টির মধ্যে ছোটোখাটো অশান্তি লেগেই থাকতো। তো এই সমস্যার সমাধানের জন্য ভারতীয় সেনা ঠিক করে যে সীমান্তে আরও বেশি নিরাপত্তা বাড়াতে হবে এবং সীমান্তটা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলতে হবে। যার ফলে 11ই সেপ্টেম্বর 1967 সালে নাথুলা এবং শিউলাতে তার কাটা দিয়ে সীমানা ঘেরার কাজ আরম্ভ করে ভারতীয় সেনারা। এই সময় সীমানা পাহারার দায়িত্বে ছিল 18 রাজপুতানা রাইফেলসের জওয়ানরা। চীনা সেনারা এই কাজের বিরোধিতা করে এবং সাময়িকভাবে ফিরে যায়, পরে আবার আসে আর অতর্কিতে আক্রমণ চালায়, যার ফলে আমাদের 70 জন জওয়ান শহীদ হয়। ভারতীয় সেনার জবাবে চীনাদের প্রায় 400 জন সেনা এখানে মারা যায়। এই যুদ্ধ শেষ হয় 15ই সেপ্টেম্বর 1967 সালে। এই যুদ্ধ করেও চীনা সেনারা ভারতের 1 ইঞ্চি জায়গাও দখল করতে পারেনি। এরপর থেকেই সিকিমে ভারতীয় সেনার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় এবং নিরাপত্তাও অনেক বেশি বাড়ানো হয়। নাথুলা পাস থেকে ঘুরে এবার ছাঙ্গু লেকের দিকে যাচ্ছি। এটা যেটা দেখছেন, এটা বাবা মন্দিরের ঠিক উল্টো দিকেই পাহাড়ের ওপরে আছে এই মহাদেব বসে আছে। এই মহাদেবটার সব থেকে বড় সৌন্দর্যের ব্যাপার হচ্ছে বাবা মহাদেব বসে আছে আর তার পাশে এই ঝর্ণাটা, এত সুন্দর এই ঝর্ণাটা পড়ছে। এই রাস্তাটা হচ্ছে ওই মহাদেবের কাছে ওঠার রাস্তা। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের তৃতীয় দিনে এক একজনের টোটাল কত টাকা করে খরচা পড়েছিল।
যেহেতু আমাদের ছাঙ্গু লেক বাবা মন্দির ও নাথুলা পাস যাওয়ার জন্য একটা বড় গাড়ি ভাড়া হয়েছিল, আর ওখানে বড় গাড়ি ছাড়া অ্যালাও করে না। তো আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 8,000 টাকা, তাহলে এক একজনের এখানে পড়েছে 2,000 টাকা করে। আর হোটেলে থাকা খাওয়া মিলিয়ে পড়েছে 1500 টাকা, যেটা গ্যাংটকে আমরা আছি। আর এই দিনকে যে আমরা লাঞ্চ করেছি সেখানে এক একজনের কস্ট পড়েছে 280 টাকা করে। আর আদার্স কস্ট যেটা দেখতে পাচ্ছেন সেটা আমি 220 টাকা ধরে রেখেছি। আর ছাঙ্গুলোকে রোপওয়ের টিকিট হচ্ছে এক একজনের 360 টাকা করে, তাহলে আমাদের তৃতীয় দিনে টোটাল এক একজনের খরচ হচ্ছে 4,360 টাকা। এই মহাদেবের উল্টো দিকেই রয়েছে বাবা হরভজন সিংয়ের মন্দির, যেটাকে নিউ বাবা মন্দিরও বলে। এখানেও বেলা হলে টুরিস্টদের ভিড় আস্তে আস্তে বাড়তে থাকে। সিকিমের এই বাবা হরভজন সিংয়ের মন্দিরের গল্প হয়তো আপনারা অনেকেই কম বেশি জানেন, তাও যারা জানেন না বা যারা ঠিকঠাকভাবে মনে নেই তাদের জন্য আমি কিছুটা বলে দিচ্ছি। ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান ছিলেন এই হরভজন সিং। এনাকে ঘিরেই আছে অনেক রহস্যময় গল্প, যাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই মন্দির। এবার সময়ের রথে চেপে কিছুটা পিছনে যাওয়া যাক। সালটা হচ্ছে 1966। হরভজন সিং পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান হিসেবে এই আর্মিতে কাজে যোগদান দেন। পরের বছরই 1967-তে তার পোস্টিং হয় এই নাথুলা সীমান্তে। এর কিছুদিন পরে ডিউটিতে থাকাকালীনই তার মৃত্যু হয়। এই ঘটনার বিবরণ দিয়ে বলা হয় যে হরভজন সিং এই সময় টুমলা থেকে টোমচুলে যাচ্ছিলেন এবং সেই সময় প্রাকৃতিক আবহাওয়া ছিল খুব খারাপ। এই পথে যাওয়ার সময় তিনি পা পিছলে গভীর খাদে পড়ে যান, যার ফলে কী হয়, নিচে বয়ে যাওয়া খরস্রোতা নদী তার দেহকে অনেক দূর পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায়। এই ঘটনাটি জানতে পেরে পরের দিনই ভারতীয় সেনাবাহিনী তার খোঁজ শুরু করে ওই খারাপ আবহাওয়ার মধ্যেই। তো অনেক খোঁজাখুঁজির পরে তার কোনো খোঁজ পাওয়া যায় না, যার ফলে ভারতীয় সেনার এক অংশ মনে করেন যে তিনি হয়তো ডিউটি ছেড়ে চলে গিয়েছেন। হরভজন সিং যে পল্টনে কাজ করতেন তার এক জওয়ান তার স্বপ্নে হরভজন সিংকে দেখতে পান এবং তিনি বলেন যে তার দেহ ঠিক কোন জায়গায় পড়ে আছে। পরের দিন সকালে সেনাবাহিনীর তরফ থেকে ফের খোঁজ শুরু হয় এই হরভজন সিংয়ের, এবং স্বপ্নে হরভজন সিং যেখানে নির্দেশ করেছিলেন ঠিক সেইখানেই তার দেহ পাওয়া যায়। এরপরে ভারতীয় সেনার ভুল ভাঙে যে তিনি ডিউটি থেকে চলে গিয়েছেন। এরপর তাকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মান দিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর বেশ কিছুদিন পর ওই পল্টনে আরেক জওয়ানের স্বপ্নে হরভজন সিং এসে বলেন যে তিনি মারা গেলেও তার আত্মা সারাক্ষণ ডিউটিতে থাকবেন। প্রথম দিকে এই ব্যাপারগুলো তেমন কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু বেশ কিছুদিন পর থেকেই বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে। যেমন কোনো বিপজ্জনক ঘটনা বা শত্রু পক্ষের অতর্কিত আক্রমণের ঘটনা আগে থাকতেই জওয়ানদের স্বপ্নাদেশ দিয়ে সতর্ক করে দিতেন। ভারতীয় সেনাদের কাছে এও শোনা যায় যে ডিউটিরত অবস্থায় কোনো সেনা ঘুমিয়ে পড়লে এক অদৃশ্য হাতের থাপ্পড় এসে পড়তো তাদের গালে। এই ঘটনা ছড়িয়ে পড়ে সীমান্তের ওপারেও। চীনা সেনারা ভারতীয় সেনাদের জানায় যে প্রায় এক অশ্বারোহী সেনা দেখা যায় তাদের এলাকায় টহল দিতে। এই সমস্ত ব্যাপার থেকে ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্তারা মেনে নেয় যে সিকিম সীমান্তে সমস্ত সেনার সাথে অদৃশ্যভাবে ডিউটিরত রয়েছে এই হরভজন সিং। এর ফলে জওয়ানদের কাছ থেকে তিনি হয়ে যান বাবা হরভজন। স্থানীয় একটি বাংকারে স্থাপিত হয় একটি তার মন্দির। এখানে তার ছবি, ইউনিফর্ম, জুতো ও বিভিন্ন ব্যবহারের জিনিস সাজিয়ে রাখা হয়। সেনাবাহিনীর তরফ থেকে তাকে দেওয়া হয় একজন ডিউটিরত সৈনিকের পূর্ণ মর্যাদা। সেনাবাহিনীতে চাকরি করার সময় একজন সেনার ওপরে যে সমস্ত নিয়ম লাগু করা হতো তার ক্ষেত্রেও কোনো কিছু ব্যতিক্রম করা হয়নি। তার বেতন, প্রমোশন, ছুটি সব কিছুই দেওয়া হতো তাকে। বাবা হরভজন সিংয়ের এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে ভারতীয় সেনাবাহিনী। 2006 সালে হরভজন সিং অফিসিয়ালি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন, যদিও তিনি আজও ডিউটি করতে আছেন আগেরই মতন। এই নাথুলা পাশে রয়েছে বাবা হরভজন সিংয়ের দুটি মন্দির। একটি হলো ওল্ড বাবা মন্দির, যেটা রয়েছে ওল্ড সিকিম রুটে, আর একটা রয়েছে এই নিউ বাবা মন্দির, যেটা এই নাথুলা পাশে রয়েছে, যেটা আপনারা দেখছেন এখন।
এটা হচ্ছে হাঙ্গু লেক। এটা আপনাদের বাবা মন্দির থেকে ছাঙ্গু লেকের দিকে যখন যাবেন সেই পথেই কিছুটা এসেই পড়ে। তো এইখানে কোনোবারই আমি আর দাঁড়াই না। আজকে আমরা দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে আমাদের ড্রাইভার দাদাই বললো যে এখানে এই লেকটায় নাকি বোটিং করা যায়। তো সেই অভিজ্ঞতা নেওয়ার জন্যই আজকে এই লেকেতে দাঁড়িয়েছি। আর একটা কথা বলে রাখি, এখানে কোনো কিন্তু পার্কিং চার্জ লাগে না, সম্পূর্ণটাই ফ্রি অফ কস্ট। বোটিং তো করার ইচ্ছা যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে প্রচণ্ড হাওয়া। কীভাবে বোটিং করবো ভেবে পাচ্ছি না। আমরা এখন হাঙ্গু লেকে আছি, মানে বোটিং করবো বলে নেমেছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে আর ঠান্ডা হাওয়া। আর সবথেকে বড়ো কথা, আমাদের টিমে দুজন সাঁতার জানে না, পূজাও জানে না, আর আমার গিন্নি হচ্ছে চন্দ্রানীও জানে না। সো দ্যাট ওয়াইজ বোটিং ক্যান্সেল। কারণ বোটগুলো আমি দেখলাম প্রচণ্ড দুলছে হাওয়াতে লেকের মধ্যিখানে। যদি কোনো কিছু হয়, লাইফ জ্যাকেট পরাচ্ছে অবশ্যই, কিন্তু রিস্ক নেওয়া যাবে না বেড়াতে এসে অত। যেহেতু অ্যাডভেঞ্চার করো কিন্তু সেফলি করো। খুব সুন্দর জায়গা। এখানে এই গাড়ি ফাড়ি রাখার জন্য কোনো চার্জ ফার্জ লাগছে না। আমাদের গাড়ি ঢোকালো। আর বোটিং করলে এই ভিতর থেকে টিকিট আছে, টিকিটের দাম যদিও জিজ্ঞাসা করিনি। ওটা আপনারা যদি কেউ বোটিং করতে চান তাহলে এই বাবা মন্দির থেকে এসে এই রোডেতেই পড়ে, ঢুকে যাবেন, ঢুকে গিয়ে অনায়াসে ওখান থেকে টিকিট কেটে বোটিং করতে পারেন। আজ পর্যন্ত কোনোদিন ঢুকিনি, এই প্রথম ঢুকলাম হাঙ্গু লেকটায়। এবার এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা ছাঙ্গু লেকে চলে যাব। ওখানে মানে এতদিন ধরে আসার আমার যে অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতা বলতে ইচ্ছা, যেটা অভিজ্ঞতা না, আমার ইচ্ছা যেটা, যে আমি ছাঙ্গু লেকে রোপওয়ে চড়বো চন্দ্রানীকে নিয়ে, সেটা আজকে আমি করবোই। ছাঙ্গু লেকে বরফ নেই, একটা সুন্দর ওয়েদার, আমি আজকেও রোপওয়ে চড়বোই, যদি না রোপওয়ে বন্ধ থাকে। এবার বন্ধ থাকলে খুব দুঃখ লাগবে আমার এবারে। আর্মি ছাড়া কেউ লাগাতে পারে না। আমরা এখন ছাঙ্গু লেকে পৌঁছে গেছি। এখানে একটা কথা বলে রাখি, এই যে ছাঙ্গু লেকে যে গাড়ি পার্কিংগুলো হচ্ছে, এই পার্কিং বলে চেঁচাচ্ছে, আপনার সামনে চেঁচাবে। তো এই গাড়ি যে পার্কিংয়ের চার্জটা, সেটা কিন্তু আপনারা দেবেন না, সেটা সম্পূর্ণ কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যেই ধরা থাকে। সেটা দেবে আপনাদের ড্রাইভার বা যে এজেন্সি করেছেন, এজেন্সির কাছে গাড়ি করেছেন সেই এজেন্সি, আপনারা কিন্তু নয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখন যে ছাঙ্গু লেকের সৌন্দর্য আপনারা দেখছেন, এটা বরফ যখন পড়ে তখন আরও বেশি সুন্দর হয়ে যায়। তখন হয় কি, পুরো লেকটাই বরফে জমে যায় আর চারিদিকে পুরো সাদা বরফের চাদরে ঢাকা থাকে পাহাড়গুলো। তবে হ্যাঁ, দুটো রূপেরই আলাদা আলাদা একটা মজা আছে। এখন যে রূপ দেখছেন সেটা আপনারা একটা উপভোগ করুন। এর পরে আর একটা ভিডিও আমার আসতে চলেছে এই সিরিজের, গ্যাংটক সিরিজের পরে, তাতে দেখবেন ছাঙ্গু লেকের বরফে ঢাকা রূপ। চলুন, এবার আমার সেই অনেক দিনের যে ইচ্ছাটা রয়েছে সেই স্বপ্নটা পূরণ করার পালা এসে গেছে। এবার আমরা চড়বো ছাঙ্গুর রোপওয়েতে। তবে এখানে বলে রাখি, আপনারা পাশে না থাকলে আমি এত দূর আজকে এগোতেই পারতাম না। আর একটা আমার স্বপ্ন আছে যে বাবা মাকে নিয়ে এই ছাঙ্গুর রোপওয়েতে একবার চড়াবো। আশা করি আপনারা যদি আমার পাশে থাকেন এবং আশীর্বাদ করেন আমাকে, তাহলে সেই স্বপ্নটাও আমার পূরণ হবে। হয়তো ফুল রাইড, আরে ফুল রাইড করবো তো হাফ রাইড করবো, মাঝ রাস্তায় কি আটকে থাকবো? ফুল রাইড হচ্ছে
360 360 টাকা টাকা। কত হচ্ছে? দাম চলো রোপওয়ের লাইন তোমরা তো এসে লাগবে তো জানি না লাইন আছে এ হচ্ছে রোপওয়ের লাইন ওয়েটিং রুম আচ্ছা একটা রোপওয়েতে যত সম্ভব 4 জন তাহলে এতদিন বাদে ছাঙ্গুল লেকের রোপওয়েতে আমি উঠতে পেরেছি दिव्या बैग दी फास्ट है এই ছাঙ্গুল লেকের রোপওয়ে অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম নামা যায় না মানে এমনভাবেই ঘোরাচ্ছিল ওই জন্যই বলতে আরম্ভ করে দিয়েছে দার্জিলিংয়ের উপরে নামা যায় এটা নামা যায় না কিন্তু এখানে এসে দেখলাম যে নামা যায় ও হেভি সুন্দর ভিউ আছে বাহ এই হচ্ছে মিউজিয়নের খেলা প্রচন্ড খারাপ হয়ে গেছে মেঘ ঢুকে গেছে উপরে খুব সুন্দর জায়গা এটা একটা দেখতে পাচ্ছেন মেঘ পুরো ঢুকে গেছে চারদিকে মেঘটা আসছে চন্দানি খালি তাড়াচ্ছে ঠিক আছে ওদিকে ওদিকে হচ্ছে সৌরভ বসে আছে সৌরভকে দেখাচ্ছি এই যে না আমাদের ভালো এই যে আমাদের লাঞ্চ চলে এসছে মানে রোপওয়ে চড়ে নেবেই ওখানে ক্যাফেটেরিয়া বলে আছে রোপওয়ের ওখানটাতে নিয়েছি আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে ভেজ সব কিছু পাওয়া যায় যেমন ভেজ মোমো দাম হচ্ছে 80 টাকা এটা হচ্ছে থুপ্পা এটা হচ্ছে কত 100 টাকা আর ম্যাগি 60 টাকা মানে রিজনেবল প্রাইস বাইরে ওয়েদার খারাপ হয়ে গেছে দেখা যাচ্ছে এটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব খুবই খারাপ নাথুলা বন্ধ করে দিয়েছে আমাদের রোপওয়েও বন্ধ হয়ে যাবে এক্ষুনি মনে হয় যখন খেয়ে দিয়ে বাইরে যাবো আমি মানে গাড়ি ধরে হোটেলে সোজা আর এদিকে মানে ছাঙ্গুলেকে ওই সাইডটা যাবো না এখন মানে আর চন্দানি পূজা আর পাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা আর সবথেকে বড়ো কথা ওয়েদার খারাপ হয়ে গেছে ওকে খেয়ে নিই আপনার সাথে আবার পরে কথা হবে
এবার আমাদের হোটেল ফিরে যাওয়ার পালা। আর সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমাদের অনেক অভিজ্ঞতা, অনেক সুন্দর সুন্দর ছবি, আরও অনেক কিছু। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে আরও আমি এগিয়ে যেতে পারি আর আপনাদের এরকম নতুন নতুন জায়গা ভালো করে দেখাতে পারি।